আজকে আমি তোমাদের সামনে দ্বাদশ শ্রেণীর বিষয় ইতিহাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং তার সঙ্গে উত্তরগুলো নিয়ে হাজির হয়েছি। প্রথমে তোমাদের আমি প্রশ্নগুলো দেখাচ্ছি এবং এই প্রশ্নগুলো দেখানোর শেষে আমি তোমাদের উত্তরগুলো বলে দেব। প্রথম প্রশ্ন দেখে নাও, ইতিহাস লেখার আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো আজ থেকে কয়েক হাজার বছর আগে পৃথিবীতে কিন্তু এই মানব সভ্যতার সূত্রপাত হয়, কিন্তু মানব সভ্যতার সূত্রপাত হওয়ার পরে অনেক দিন পরে ইতিহাস কিন্তু লেখার কাজ শুরু হয়। ইতিহাস লেখার ক্ষেত্রে প্রথম গ্রিক ঐতিহাসিক হেরোডাস এই ইতিহাস লেখার কাজটা তিনি প্রথম শুরু করেছিলেন বলে তাকে ইতিহাসের জনক বলা হয়। আর তার সঙ্গে সঙ্গে তার কিছুদিন পরে কিন্তু থুকিডিসিস ইতিহাসের বৈজ্ঞানিক সম্পর্কিত ব্যাখ্যা তিনি প্রদান করেছিলেন, এই জন্য তাকে বৈজ্ঞানিক ইতিহাসের জনক বলা হয়। তার কিছুদিন পরে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে সবথেকে অগ্রগণ্য ছিলেন ইবন খালদুন, তাকে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয়। এদের হাত ধরে মূলত আধুনিক ইতিহাস চর্চার এবং সূত্রপাত হয়ে থাকে। তো আজকে আমরা আধুনিক ইতিহাস চর্চার কয়েকটা দৃষ্টিভঙ্গি বা বৈশিষ্ট্য কি সেই বিষয়ে তোমাদের কিছু পয়েন্ট দেখাচ্ছি, সেই পয়েন্টগুলো তোমরা দেখে নাও। আধুনিক ইতিহাস চর্চার দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে বা আধুনিক ইতিহাস চর্চার যে বৈশিষ্ট্য ক্ষেত্রে প্রথম যেটা ব্যবহার সেটা হচ্ছে উৎস সংগ্রহ। কোথা থেকে ইতিহাসটা সংগ্রহ করা হয় সেক্ষেত্রে কিন্তু একটা উৎস সংগ্রহ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার 2 নম্বর পয়েন্ট দেখে না, উৎসের শ্রেণী বিভাগ, যেখান থেকে নেওয়া হয়েছে সেগুলো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সেগুলো কতটা গুরুত্ব রয়েছে সেই সম্বন্ধে কিন্তু একটা শ্রেণী বিভাগ দেখা হয়। 3 নম্বর, উৎস সম্পর্কে গবেষণা, এটাও আধুনিক ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ একটা দৃষ্টিভঙ্গি। তার কারণ ইতিহাস যেখান থেকে নেওয়া যায় সেখানকার সেটা গবেষণা করার পরেই সেখান থেকে সেই উৎসটা কিন্তু গ্রহণ করা হয়। তার সঙ্গে কার্যকারণ পদ্ধতি ও প্রশ্নোত্তর ব্যবহার, কার্যকারণ সম্পর্কটা বর্তমানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা গ্রহণ করে আধুনিক ইতিহাস রচনা করার ক্ষেত্রে। তারপরে তথ্য সংরক্ষণ ও ইতিহাস রচনা, তথ্য অবশ্যই দরকার, তথ্য ছাড়া ইতিহাস রচনা কিন্তু সম্ভব নয়। ধারাবাহিক ও কালানুক্রম, এটাও আধুনিক ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে ধারাবাহিক এবং কালানুক্রম অর্থাৎ একটা ঘটনার সঙ্গে একটা ঘটনার এবং মিল আছে কিনা সে বিষয়ে কিন্তু অবশ্যই সে বিষয়টাও দেখা হয়। তারপর শেষে তোমাদের একটা পয়েন্ট আমি উল্লেখ করছি, সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের উল্লেখ। ভৌগোলিক অবস্থানটা এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যে ইতিহাস যেটা রচনা করা হয় সেই ইতিহাসটার কোথায় অবস্থান করছে, সেই জায়গাটা কোথায় অবস্থান করছে সেটা যদি অবস্থান ঠিক না থাকে তাহলে ইতিহাস রচনা কোনো সময় কিন্তু সঠিকভাবে ইতিহাস রচনা করা কিন্তু সম্ভব হবে না। তো এই ছিল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। এরপর আমরা তোমাদের দ্বিতীয় প্রশ্ন দেখাচ্ছি। তোমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ঐতিহাসিক মিউজিয়াম, সামরিক মিউজিয়াম, বিজ্ঞান মিউজিয়াম আর ভ্রাম্যমাণ মিউজিয়াম এর কার্যগত এবং বৈশিষ্ট্যগত পার্থক্য উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তোমাদের এখন আমি দেখাচ্ছি তোমাদের সেই বিভিন্ন মিউজিয়াম সম্পর্কিত প্রশ্নগুলো। প্রথম তোমাদের প্রশ্ন ছিল যে ঐতিহাসিক মিউজিয়াম বা ঐতিহাসিক জাদুঘর এর প্রথম কার্যগত বৈশিষ্ট্য হচ্ছে যেখান থেকে আমরা প্রধানত যে ঐতিহাসিক বিষয়গুলো সম্পর্কে জানতে পারি। এর একটা উদাহরণ হচ্ছে যে যেমন মুর্শিদাবাদের অবস্থিত হাজারদুয়ারি, এটা একটা ঐতিহাসিক জাদুঘর। আর এর বৈশিষ্ট্য হচ্ছে এটাই যেখানে কেবলমাত্র ঐতিহাসিক বিষয়গুলি এই জাদুঘরে পাওয়া যায়, অন্য কোনো বিষয় কিন্তু জাদুঘরে পাওয়া যায় না। এটা হচ্ছে ঐতিহাসিক মিউজিয়াম বা জাদুঘর একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এরপর আমরা চলে যাব সামরিক মিউজিয়াম। সামরিক মিউজিয়াম এর কার্যগত বিষয় হচ্ছে এখানে কেবলমাত্র সামরিক অর্থাৎ যুদ্ধের যে সমস্ত অস্ত্রাদিগুলো ব্যবহার করা হতো, সামরিক বাহিনী যুদ্ধ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে পাওয়া যায়, এটা হচ্ছে তার একটা কার্যগত বৈশিষ্ট্য। আর এখানে উদাহরণ হচ্ছে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, যে ক্যানাডিয়ান ওয়ার মিউজিয়াম, এটা হচ্ছে একটা সামরিক জাদুঘর।
আর বৈশিষ্ট্য হচ্ছে এখানে এটাই উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য, যেটাই যে সামরিক জাদুঘরে কেবলমাত্র সামরিক অস্ত্র শস্ত্রগুলো কেবলমাত্র এখানে পাওয়া যায়। এবার আমরা চলে যাব বিজ্ঞান মিউজিয়াম। বিজ্ঞান মিউজিয়ামের কার্যগত বিষয় হচ্ছে কেবলমাত্র আমরা জানি যে বিজ্ঞান কিন্তু বর্তমান যে এতটা অগ্রগতি ঘটেছে, সে অগ্রগতি কিন্তু একদিনে ঘটেনি, এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ রয়েছে। তাহলে সেই প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগে যে বৈজ্ঞানিক ক্ষেত্রে এত উন্নতি ঘটেছে, সেখানে কিন্তু বিজ্ঞান মিউজিয়ামে বা জাদুঘরে কিন্তু সমস্ত সেই প্রাচীন ব্যবহৃত সেই যন্ত্রাদি বা অস্ত্রাদি বা বিজ্ঞান বিষয়ক বিভিন্ন অস্ত্রশস্ত্রগুলো কিন্তু সেই বিজ্ঞান জাদুঘরে কিন্তু রাখা আছে। আর এর একটা উদাহরণ হচ্ছে শিকাগোর মিউজিয়াম, যা আমেরিকা শিকাগোর মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে বিজ্ঞান বিষয়ক একটা অন্যতম পৃথিবীর একটা জাদুঘর। আর বৈশিষ্ট্য হচ্ছে এখানেই যেখানে কেবলমাত্র বৈজ্ঞানিক ক্ষেত্রে ব্যবহৃত বা তথ্য প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত বিষয়গুলো কিন্তু এই মিউজিয়ামে পাওয়া যায়। শেষে তোমাদের প্রশ্ন ছিল যে ভ্রাম্যমান মিউজিয়াম বা চলমান মিউজিয়াম বা জাদুঘর। এই চলমান জাদুঘরে কিন্তু যেটা বিষয়টা আছে এইরকম, চলমান জাদুঘরে নির্দিষ্ট কিন্তু কোনো বিষয় নেই। চলমান জাদুঘরের বিষয়গুলো কিন্তু খুব দুর্লভ, এখানে সে বিষয়গুলো কিন্তু পাওয়া খুব দুষ্কর। তার কারণ চলমান জাদুঘরে নির্দিষ্ট কোনো বিষয় থাকে না, এখানে মানুষের অভিজ্ঞতা বিষয়গুলো কিন্তু এখানে স্থান পেয়ে থাকে। এই বিষয়ে আমরা উদাহরণ দিতে পারি যে 2011 খ্রিস্টাব্দে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মের শতবর্ষ উপলক্ষে তার জীবন কাহিনী কেন্দ্র করে ভারতীয় রেল একটি ট্রেনে জাদুঘর তৈরি করে। তারপরে এটা একটা চলমান জাদুঘর, তার মানে এটা বোঝাতে চাইছে এইরকম যে জাদুঘরে কোনো নির্দিষ্ট স্থান বা কাল নেই। মানুষ কোনো একটা ঐতিহাসিক ঘটনাকে দেখানোর জন্য, কোনো একটা ভ্রমণ বৃত্তান্ত দেখানোর জন্য যে আয়োজন করে, সেটাই কিন্তু এখানে আমরা চলমান জাদুঘর বলবো। এরপর তোমাদের তৃতীয় প্রশ্ন আছে, দেখে নাও। তোমাদের তৃতীয় প্রশ্ন রয়েছে পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের তুলনামূলক আলোচনা করো। তো তোমাদের তৃতীয় প্রশ্ন ছিল পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের তুলনামূলক আলোচনা করো। তো পেশাদারি ইতিহাসটা আমরা আগে দেখে নেব। পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, আর অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রেও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। আগে পেশাদারি ইতিহাসের গুরুত্ব বলবো, তারপরে তোমাদের অপেশাদারি ইতিহাসের গুরুত্ব তোমাদের বলবো। পেশাদারি ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে বিভিন্ন ঘটনা বা বিভিন্ন কর্মকাণ্ডগুলো কিন্তু ধারাবাহিক একটা বিবরণ কিন্তু পাওয়া যায়। আর পেশাদারি ইতিহাসে এটি একটি সমাজবিজ্ঞানের একটা অঙ্গ বা শাখা হিসেবে কিন্তু এটাকে ধরা হয়। সেই হিসাবে তোমাদের আলোচনা করছি। তো পেশাদারি ইতিহাসের প্রথম যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতীতের আয়না। এই পেশাদারি ইতিহাসকে অতীতের আয়না বলা হয়ে থাকে। দ্বিতীয় যেটা হচ্ছে জ্ঞানের বিকাশ। পেশাদারি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞানের বিকাশ। তৃতীয় হচ্ছে বর্তমান যুগের ভিত্তি। এটা একটা পেশাদারি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। তৃতীয় হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা কিন্তু পেশাদারি যারা ইতিহাস রচনা করেন তারা কিন্তু প্রত্যেকটা কার্যকরণ সম্পর্কে একটা কিন্তু মিল বা ধারাবাহিকতা তারা উল্লেখ করেন। পঞ্চম হচ্ছে স্থিতিশীলতার উপর গুরুত্ব। এরা স্থিতিশীলতার উপর কিন্তু গুরুত্ব দিয়ে থাকে। রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়ন। রাজনৈতিক ও প্রশাসনিক উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু পেশাদারি ইতিহাস বা ঐতিহাসিকরা কিন্তু বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। অর্থনৈতিক উন্নয়ন পেশাদারি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এবার আমরা চলে যাব অপেশাদারি ইতিহাসের ক্ষেত্রে। আর অপেশাদারি ইতিহাসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা যায় যে সমস্ত ঐতিহাসিকরা পেশাদারি নয়, সেই সমস্ত ঐতিহাসিকদের বলা হয় অপেশাদারি ঐতিহাসিক। অপেশাদারি ঐতিহাসিকরা কিন্তু কোনো একটা ঘটনার বা কার্যকরণে কিন্তু সম্পর্ক তারা কিন্তু কোনো সময় বিবেচনা করে না। অপেশাদারি ঐতিহাসিক যারা রয়েছেন তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে বা তারা চর্চা করতেন অপেশাদারি ইতিহাস। তারা মূলত প্রত্যেকে ছিলেন সাধারণ মানুষ এবং তারা ছিলেন শখের ঐতিহাসিক। তারা শখ করে কিন্তু ইতিহাস রচনা করতেন। তারা প্রত্যেকে ছিলেন বিত্তশালী মানুষ এবং তারা অনেক সময় ইতিহাস রচনাকে তারা চিত্ত বিনোদন হিসাবে তারা গ্রহণ করত এবং তারা
এভাবে তারা ইতিহাসটাই কিন্তু রচনা করত। এবার আমরা অপেশাদারী ঐতিহাসিকদের বা ইতিহাস চর্চার কয়েকটা বৈশিষ্ট্য শুনে নেব। অপেশাদারী ঐতিহাসিকদের বৈশিষ্ট্য ক্ষেত্রে প্রথম যেটা হয় সেটা হচ্ছে কি, যে তারা ঘটনাগুলোকে, ঐতিহাসিক ঘটনাগুলোকে তারা কালানুক্রমে পরপর কিন্তু তারা সাজান ঘটনাগুলোকে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে ঘটনাগুলি কিন্তু তারা যে ব্যাখ্যা দেন, সেই ব্যাখ্যার কিন্তু নির্দিষ্ট কোনো ব্যাখ্যা কিন্তু তাদের, মানে যারা অপেশাদারী ঐতিহাসিক তারা যে ইতিহাসটা লেখেন বা চর্চা করেন সেখানে কিন্তু ব্যাখ্যার কিন্তু স্থান থাকে না। তৃতীয় হচ্ছে তারা কিন্তু তথ্যের তেমন তারা ব্যবহার কিন্তু করেন না। পঞ্চম হচ্ছে যে প্রশিক্ষণ কিন্তু তাদের থাকে না, তারা বিনা প্রশিক্ষণে কিন্তু তারা ইতিহাসটাকে রচনা করে থাকেন। আর অপেশাদারী ইতিহাসে তার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে যে তারা নির্দিষ্ট বিষয়ের মধ্যে কিন্তু তারা সীমাবদ্ধ থাকেন। তো এই ছিল তোমাদের পেশাদারী এবং অপেশাদারী ইতিহাসের তুলনামূলক আলোচনা। এরপর আমরা চলে যাব তোমাদের পরের যেটা প্রশ্ন, যেটা ছক দিয়েছে, পৌরাণিক কাহিনী, লোককথা, স্মৃতিকথা, কিংবদন্তি, এগুলোর বৈশিষ্ট্য, একটা দুটো বৈশিষ্ট্য, উদাহরণ এবং ইতিহাস নির্মাণে ভূমিকা কি রয়েছে সে বিষয়ে তোমাদের লিখতে হবে। এখন তোমাদের আমি প্রথমেই পৌরাণিক কাহিনী সম্পর্কে তোমাদের বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। পৌরাণিক কাহিনী অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তোমাকে দুটো মাত্র বৈশিষ্ট্য তোমাদের লিখতে হবে। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, এটা একটা বৈশিষ্ট্য লিখতে পারো তোমরা। 2 নম্বর হচ্ছে যে প্রাগৈতিহাসিক বিবরণ, বিষয়ের বিশিষ্টতা, পরিচয়ের ভিত্তি, এগুলো বা বিনিময়ের স্বীকৃতি, জীবনের অর্থবহতা, এগুলো যে কোনো দুটো পয়েন্ট তোমরা কিন্তু লিখতে পারো। তোমাদের এটা হলো বৈশিষ্ট্য। উদাহরণ, বিভিন্ন পৌরাণিক কাহিনী রয়েছে। পৌরাণিক কাহিনীর উদাহরণগুলোর মধ্যে যেমন রয়েছে যে পৌরাণিক কাহিনী উদাহরণের মধ্যে উদাহরণ দেওয়া যায় মহাকবি কালিদাসের কাহিনী, যিনি প্রথম জীবনে কি ছিলেন, তিনি, এটা তোমাদের প্রাচীন হিন্দু পুরাণে উল্লেখ রয়েছে যে কালিদাস প্রথম জীবনে খুব মূর্খ ছিলেন। তিনি গাছের ডালে বসে সেই ডালের গোড়া কাটছিলেন। পরবর্তীকালে দেবী সরস্বতীর বর পেয়ে তিনি মহাকবি হন এবং সংস্কৃত ভাষায় অসাধারণ কয়েকটি কাব্য রচনা করেন। এটা হচ্ছে তোমাদের পুরাণের একটা কিন্তু উদাহরণ। দ্বিতীয় উদাহরণ দেওয়া যেতে পারে যে বাইবেলের পৌরাণিক কাহিনী। সেই বাইবেলে সেই প্রাচীন একটি কথা প্রচলন আছে যে সেই প্রাচীনকালে এক বন্যা হয়েছিল, সেই বন্যায় সারা পৃথিবী ডুবে গিয়েছিল, কিন্তু ঈশ্বর করেছিলেন একটি নৌকা তৈরি করে সেই নৌকার কিন্তু জোড়া করে সমগ্র পৃথিবীর জীবগুলোকে সেখানে স্থান দিয়েছিলেন। এটা বাইবেলের একটা পৌরাণিক কাহিনী, এটাও কিন্তু পৌরাণিক কাহিনী একটা উদাহরণ দেওয়া যেতে পারে। তৃতীয় হচ্ছে যে গুরুত্ব, ইতিহাস নির্মাণে গুরুত্ব, অনেকগুলো গুরুত্ব রয়েছে। যে পৌরাণিক কাহিনীর ক্ষেত্রে সময়কাল নির্ণয়ের ক্ষেত্রে পৌরাণিক কাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বংশ তালিকা জানতে আমাদের কিন্তু পৌরাণিক কাহিনী আমাদের সাহায্য করে থাকে। ধারাবাহিকতা হচ্ছে একটা পৌরাণিক কাহিনী একটি ইতিহাসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাব লোককথার ক্ষেত্রে। তোমাদের লিখতে হবে দুটো লোককথার বৈশিষ্ট্য। শিশুদের জন্য রসদ, অজ্ঞাত পরিচয় লেখক, অলিখিত কাহিনী, এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে। তোমরা যে কোনো দুটো পয়েন্ট কিন্তু লিখতে পারা যায় লোককথার ক্ষেত্রে। আর লোককথার উদাহরণের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ একটা রয়েছে, সাধু ভাই চম্পায় নিয়ে সিনেমা রয়েছে, সেটাও কিন্তু লোককথা উদাহরণ। আলিবাবা 40 চোরের একটা কাহিনী রয়েছে, সেটাও কিন্তু লোককথার একটা দুটো উদাহরণ হলো। আরও তোমরা লিখতে পারো লক্ষিন্দরের জীবন প্রাপ্তি, টম থামে দৈত্যর কাহিনী। ইতিহাস নির্মাণের ক্ষেত্রে লোককথার গুরুত্ব কী রয়েছে? লোককথা কিন্তু সমাজ সংস্কৃতির পরিচয় জানতে লোককথার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া রয়েছে যে ঐতিহাসিক ধাঁচের আভাস কিন্তু পাওয়া যায় লোককথা থেকে। আর মনোরঞ্জনের ক্ষেত্রে লোককথা খুবই একটা গুরুত্বপূর্ণ। আর অনেক ক্ষেত্রে কিন্তু লোককথা থেকে অনেক নৈতিক শিক্ষাদানও কিন্তু করা হয়। এরপর আমরা চলে যাব স্মৃতিকথা। স্মৃতিকথার ক্ষেত্রে স্মৃতিকথার দুটো বৈশিষ্ট্য হচ্ছে, স্মৃতিকথার বৈশিষ্ট্য হচ্ছে এবং ঘটনার সত্যতা, স্মৃতিকথা থেকে ঘটনার সত্যতা জানতে সাহায্য করে। আর বিশেষ ঘটনার উপস্থাপন করা হয় তাই কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, উত্তম পুরুষের লেখা, নিজস্ব অনুভূতির প্রকাশ, এগুলো কিন্তু স্মৃতিকথার বৈশিষ্ট্য। আর স্মৃতিকথার অনেক উদাহরণ রয়েছে, যেমন আশালতা সরকারের স্মৃতিকথা, নারায়ণ সানাদের স্মৃতিকথা, আমি নেতাজিকে দেখেছি,
এগুলো দুটো বৈশিষ্ট্য লিখতে পারো। সুফিয়া কামালের লেখা, ৭১-এর ডায়েরি, মান্নাদের এবং স্মৃতিকথা, জীবন জলসভার, এগুলো কিন্তু স্মৃতিকথার উদাহরণ। ইতিহাস নির্মাণের গুরুত্ব, স্মৃতিকথা কিন্তু কি হয় থাকে, এটা গুণীজনদের কিন্তু এটা বিবরণ ও স্মৃতিকথা প্রত্যক্ষদর্শীদের এটা বিবরণ, আর ইতিহাস রচনার ক্ষেত্রে এর গুরুত্ব কিন্তু অত্যাধিক। এবার আমরা চলে যাব কিংবদন্তি। এবার তোমাদের রয়েছে এটা কিংবদন্তি বিষয়বস্তু। কিংবদন্তির বৈশিষ্ট্য হচ্ছে চরিত্রের অস্তিত্ব থাকবে কিংবদন্তির ক্ষেত্রে, বিস্ময় ও কল্পনা কিন্তু কিংবদন্তির একটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। এবার আমরা চলে যাব কিংবদন্তির ক্ষেত্রে উদাহরণ। তো সবাই যেন রামচন্দ্রের কথা এবং সীতা এবং লক্ষ্মণের যে বনবাস, সেই কাহিনীগুলো রয়েছে সেগুলো কিংবদন্তির মধ্যে গুরুত্বপূর্ণ। হারকিউলিসের ঘটনা, সেটাও কিন্তু কিংবদন্তির একটি উদাহরণ। তারপরে গোপাল ভাঁড়ের কাহিনী রয়েছে, বিক্রমাদিত্য কাহিনী রয়েছে, এগুলো কিন্তু সব স্মৃতিকথার কিন্তু কিংবদন্তির একটা এগুলো তোমাদের উদাহরণ দিতে পারো। এবার ইতিহাস নির্মাণের ক্ষেত্রে কিংবদন্তির গুরুত্ব কি রয়েছে? কিংবদন্তির গুরুত্ব রয়েছে যে আনন্দদানের ক্ষেত্রে কিন্তু কিংবদন্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর কিংবদন্তি থেকে অনেক কিন্তু শিক্ষাদান কিন্তু কিংবদন্তি হয়ে থাকে। তো এই ছিল তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়ক মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন এবং